জয়পুর। জয়পুরের মানুষ জানে সন্ধ্যার পর মাঠের রাস্তা দিয়ে কেউ হাঁটে না, কারণ অন্ধকার নামলেই সেখানে একটি শিশুর কান্না শোনা যায়। একদিন একজন দোকানদার সেই পথ দিয়ে যাওয়ার সময় সেই শিশুটির কান্না শুনে শিশুটিকে বাড়ি পৌঁছে দিতে গিয়েছিল, কিন্তু পরদিন তাকে আর মাঠের মাঝখানে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। সেই রাতে কি হয়েছিল জানতে হলে অবশ্যই পুরো গল্পটা শুনবেন। আর যারা শুনবেন প্লিজ একটা করে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, তাহলে আমার গল্প নতুনদের কাছে পৌঁছে যাবে। আপনারা শুনছেন রাতের ছায়া। আজকের গল্প সন্ধ্যার পর মাঠে যে শিশুর কান্না শোনা যায়। আজকের গল্প সন্ধ্যার পর মাঠে যে শিশুর কান্না শোনা যায়। রাজস্থানে এক ছোট শহর জয়পুর। এখানে দিনের বেলা যতটা শান্ত, সন্ধ্যে নামলে ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। শহরের এক প্রান্তে বিশাল ফাঁকা মাঠ। সেই মাঠের মাঝখান দিয়ে চলে গেছে একটি সরু রাস্তা। দিনের বেলায় সেই রাস্তা দিয়ে অনেকেই যাতায়াত করলেও সূর্য ডুবে গেলে আর কেউ সেখান দিয়ে যেতে পারত না। মানুষের মুখে মুখে একটাই কথা শোনা যেত, সন্ধ্যের পর ওই মাঠে যদি কারোর কান্না শুনতে পাও, ভুল করেও তার কাছে যেও না। গ্রামের তরুণরা এসব কথা উড়িয়েই দিত। ওই শহরেরই বাজারে দুটো মুদিখানার দোকান ছিল। একটির মালিক বিনয় আর একটির মালিক বাদল। তারা প্রত্যেক দিনেরই মতন সেদিনও সন্ধে হওয়ার আগে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। হঠাৎ বাড়ি ফেরার পথে তারা আকাশের দিকে তাকিয়ে দেখল মেঘ কালো করে জমে এসেছে। মাঝে মধ্যেই আকাশ ছিঁড়ে বিদ্যুতের ঝলক দেখা যাচ্ছে। বিনয় মনে মনে বলল, আজ নিশ্চয়ই প্রবল বৃষ্টি হবে। এই বলে সে দুজনেই হাঁটতে শুরু করলো। হঠাৎ বিনয়ের মুখটা ফ্যাকাশে হয়ে উঠল। বলল, আরে সর্বনাশ! বাদল অবাক হয়ে বলল, কি হলো রে? বিনয় কপালে হাত দিয়ে বলল, দোকানের পিছনের জানলাটা তো বন্ধ করিনি রে। বৃষ্টি এলে তো সব মালপত্র ভেসে যাবে। তাহলে কি করবি এখন? আবার দোকানে ফিরে যাবি? বিনয় বলল, হ্যাঁ, আবার দোকানে যেতে হবে, না হলে সব মালপত্র ভেসে যাবে। তুই বাড়ির দিকে এগা, আমি যত তাড়াতাড়ি পারছি দোকান বন্ধ করে এগিয়ে আসছি। আজকের গল্প সন্ধ্যার পর মাঠে যে শিশুর কান্না শোনা যায়। রাজস্থানের এক ছোট শহর জয়পুর। দিনের বেলা যতটা শান্ত, সন্ধে নামলে ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। শহরেরই এক প্রান্তে বিশাল একটা মাঠ। সেই মাঠের পাশ দিয়ে সরু একটি রাস্তা চলে গেছে। দিনের বেলায় সেই রাস্তা দিয়ে অনেক মানুষই যাতায়াত করে, কিন্তু সূর্য ডুবে যাবার আগে সেখান থেকে কেউ আর যাওয়া আসা করে না।
মানুষের মুখে মুখে কথা শোনা যায় হয়ে এসেছে। প্রবল ঝড়ে ভেঙে বইতে শুরু করলো। বিনয় দ্রুত পা চালিয়ে বড় রাস্তায় এগিয়ে চলল। তারপর একটা মাঠের পাশে সরু রাস্তা ধরল। চারদিকে একটাও মানুষ নেই, শুধু বাতাস বইছে আর ঝিঝি পোকার ডাক। দূরে কোথাও বাঁশ ঝাড় বন দুলে ওঠার শব্দ। ঠিক তখনই দূরে একটি শিশুর কান্না শোনা গেল। বিনয় থেমে গেল। বিনয় ধীরে ধীরে কান্নার আওয়াজ অনুসরণ করে এগিয়ে গেল। বিদ্যুতের আলোয় এক ঝলক মাঠে পড়তেই সে দেখতে পেল একটি শিশু, 8 কি 9 বছর হবে, হাঁটুর নিচে মাথা রেখে বসে বসে কাঁদছে। তার জামা কাপড়ে কাদা লেগে আছে। বিনয় সামনে গিয়ে ছেলেটির পাশে বসে বলল, কি রে, কাঁদছিস কেন বাবা? কোনো উত্তর এলো না, শুধু কান্নার শব্দ। বিনয় আবার বলল, সন্ধে হয়ে গেছে, এখনো বাড়ি ফিরিসনি কেন? জানিস না এই সময় বাইরে থাকতে নেই? ছেলেটা তবুও মাথা তুলল না। বিনয় এবার একটু চিন্তিত হয়ে বলল, তুই কি বাড়ির রাস্তা ভুলে গেছিস? ভয় পাস না, আয়, আমি তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। কিছুক্ষণ পর ছেলেটা কান্না থামালো। তারপর খুব আস্তে আস্তে উঠে দাঁড়ালো, কিন্তু এখনও একটা কথাও সে বলল না। বিনয় মনে মনে ভাবল, হয়তো ছেলেটা একটু ভয় পেয়ে গেছে, তাই হয়তো কথা বলছে না। সে ছেলেটার ছোট্ট হাতটা নিজের হাতে ধরল। তারপর দুজনে রাস্তার ধারে হাঁটতে শুরু করলো। মাঝে মাঝে বিদ্যুতের ঝলক পুরো মাঠটা এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে আবার অন্ধকারে ডুবে যাচ্ছে। বিনয় হাঁটতে হাঁটতে বলল, কি রে, তোর নাম কি? কোথায় থাকিস? ছেলেটা কোনো উত্তর দিল না। বিনয় হালকা হাসল, মনে মনে বলল, হয়তো খুব ভয় পেয়ে গেছে, একটু পরেই কথা বলবে। ঠিক তখনই বিনয়ের শরীরে হালকা কেঁপে উঠল। সে অনুভব করলো ছেলেটার হাতটা ধীরে ধীরে বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। বিনয় অবাক হয়ে একবার ছেলেটার হাতের দিকে তাকালো। তারপর নিজের মনেই বলল, হয়তো ঠান্ডা বাতাস বইছে, তাই এমন লাগছে। সে আর কিছু না ভেবেই হাঁটতে শুরু করলো। কিন্তু সে তো জানতই না এইটাই ছিল তার সেই রাতের প্রথম অস্বাভাবিক ঘটনা। কিছু দূর যাওয়ার পর বিদ্যুতের ঝলকে রাস্তায় পড়তেই বিনয়ের চোখ পড়ল মাটিতে। সে দেখল তার নিজের ছায়াটা স্বাভাবিক, কিন্তু ছেলেটার ছায়াটা নয়। ছোট্ট ছেলের বদলে মাটিতে দেখা যাচ্ছে বিশাল এক লম্বা অবয়ব,
মাথাটা যেন গাছের ডাল ছুঁয়ে আছে। হাত দুটো অস্বাভাবিক লম্বা, আঙুলগুলো নখের মতন মাটিতে লেগে আছে। বিনয় ভয় পেয়ে গেল। তার বুক ধড়ফড় করতে লাগলো। সে দুটো ছেলেটার দিকে তাকালো। দেখলো ছেলেটা তো আগের মতোই স্বাভাবিক আছে। আবার মাটিতে ছায়াটার দিকে তাকালো। দেখলো সব স্বাভাবিক। বিনয় ভাবলো হয়তো মনের ভুল। তারা আবার হাঁটতে শুরু করলো। ঠিক তখনই বাতাসের সঙ্গে একটা পচা দুর্গন্ধ ভেসে এলো। এমন গন্ধ যেন বহু দিনের কোনো পচা মৃতদেহ কাছাকাছি পড়ে আছে। বিনয় নাক চেটে ধরল। চারিদিকে তাকালো, কোথাও কিছুই নেই, কিন্তু গন্ধটা আরো তীব্র হয়ে উঠছে। বিনয়ের বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়তে লাগলো। সে এবার ছেলেটাকে জিজ্ঞাসা করলো, কি রে, তোর বাড়ি কোথায় রে, আর কত দূর? কোনো উত্তর নেই। ছেলেটা হাঁটা থামিয়ে দিল। বিনয় আবার বলল, শুনছিস? ঠিক তখনই ছেলেটা শরীর না ঘুরিয়েই ধীরে ধীরে পুরো ঘরটা পিছন দিকে ঘুরিয়ে পুরোপুরি উল্টো করে তার দিকে তাকিয়ে দেখতে লাগলো। সে এবার বলল, আমাকে বাড়ি দিতে এসেছিস? সেই মুহূর্তে বিনয় দেখলো যে ছেলেটার পুরোপুরি চেহারা বদলে যেতে শুরু করেছে। হঠাৎ সে মানুষের মতন না ঘুরে পুরো ঘর ঘুরিয়ে ফেলল। তারপর তার শরীর একটা অমানসিক চেহারা ধারণ করতে লাগলো। সেই মুহূর্তে সে দেখলো অন্ধকারে একটা বিকৃত হাসি হাসছে এবং ছেলেটা প্রায় প্রচণ্ড একটা লম্বা গাছের মতো লম্বা হয়ে তার হাত দুটো একেবারে বাঁশের মতো লম্বা হয়ে গেল এবং চোখ দুটো একদম জ্বলন্ত লাল কয়লার মতো জ্বলে উঠতে শুরু করলো এবং সে বিকৃত হাসি দিতে শুরু করলো। ধীরে ধীরে ছেলেটার হাত দুটো লম্বা হয়ে যেতে সারা শরীর কালো ছায়ায় ঢেকে গেল। তারপর সে সেই বিকৃত কণ্ঠে বলে উঠল, আমাকে বাড়ি পৌঁছে দিতে এসেছিস? বিনয় ভয় চিৎকার করে উঠল। সে দৌড়াতে গিয়েও কয়েক পা দৌড়াতেই পারল না। চারপাশে অন্ধকার যেন তাকে ঘিরে ফেলল। সে সেই সময় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন ভোরে কয়েকজন লোক কাজ করতে এসে বিনয়কে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পেল। জ্ঞান ফেরার পর বিনয় রাতে সব ঘটনা খুলে বলল। একজন মানুষ শুনে বলল, সন্ধ্যার পর ওই মাঠে কোনো কিছু বা কোনো শিশুর কান্না শুনলে ভুলেও তার কাছে যাস না তোরা। সেই দিনের পর থেকে সূর্য ডোবার আগেই বিনয় বাড়ি পৌঁছে যায় এবং এখনো অবধি তার সেই হাতে বরফ ঠান্ডা স্পর্শ রয়ে গেছে। এখনো সেই শিশুর কান্না তার কানে বেজে ওঠে। গল্প আজ এখানেই সমাপ্তি। গল্প যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন।